ওয়েলকাম টু বায়োলজি ক্লাস। আজকে আমি তোমাদের ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সম্পর্কে বলবো, তাই প্রত্যেককে খুব ভালোভাবে মন দিয়ে ভিডিওটা দেখবে। এই ছবিটা যদি একটু ভালোভাবে খেয়াল করো তো তোমরা লক্ষ্য করবে যে এই ক্রোমোজোম মূলত ক্রোমাটিন সূত্র দিয়ে তৈরি। এই ক্রোমাটিন সূত্রগুলো পাক খেয়ে কি হয়েছে না ক্রোমোজোম তৈরি করেছে। এই ক্রোমাটিন সূত্রগুলো আবার দেখো কি না এখানের মধ্যে আছে হিস্টোন প্রোটিন এবং ডিএনএ। আবার ডিএনএকে যদি ভালোভাবে লক্ষ্য করো তার মধ্যে খেয়াল করবে যে ডিএনএ মূলত নিউক্লিওটাইড দিয়ে তৈরি। আবার নিউক্লিওটাইডকে যদি খেয়াল করো তার মধ্যে কি কি আছে না সুগার, নাইট্রোজেন বেস আর ফসফেট গ্রুপ। সেগুলো হাইড্রোজেন বন্ধন দ্বারা অনেকগুলো এরকম নিউক্লিওটাইড যুক্ত হয়েছে। এই হাইড্রোজেন বন্ধনটাকে বলে ফসফোডাইএস্টার বন্ড। এই হাইড্রোজেন বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে ডিএনএ টুকরো তৈরি করেছে বা ডিএনএ অংশটা তৈরি করেছে। আবার যদি আমরা নাইট্রোজেন বেসগুলোকে দেখি, যদি এটা ডিএনএ হয় তাহলে তার মধ্যে আমরা দেখব সাইটোসিন, গুয়ানিন, থাইমিন, অ্যাডিনিন, এই ধরনের 4 ধরনের নাইট্রোজেন বেস দেখতে পাবো। তাহলে রাসায়নিক উপাদান মূলত আমি কি বলতে চাইছি তোমরা এই ছবিটা দেখেই অনেকটা স্পষ্টভাবে বুঝতে পেরেছো। এবার ভেতরে আমরা আরো এটা একটু ডিটেলসে আলোচনা করব। এবার আমরা ক্রোমোজোমের রাসায়নিক উপাদানটা বা রাসায়নিক গঠনটা আমরা একটু ছকের সাহায্যে বুঝে নিই। দেখো, ক্রোমোজোম মূলত নিউক্লিয় প্রোটিন দ্বারা তৈরি, আর তার সাথে থাকে ধাতব আয়ন, বিভিন্ন ধরনের ধাতব আয়ন যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, লোহা ইত্যাদি, লোহার আয়ন। এবার দেখো, নিউক্লিয় প্রোটিন মূলত কি দিয়ে তৈরি? নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ যা নিউক্লিক অ্যাসিড বলতে আমরা ডিএনএ আরএনএকে বোঝাই, যার গঠনগত একক হলো নিউক্লিওটাইড এবং প্রোটিন। প্রোটিন দেখো দু রকম প্রোটিন আছে, একটা ক্ষারীয় প্রোটিন আর একটা হচ্ছে আম্লিক প্রোটিন। যে একটা হিস্টোন প্রোটিন, একটা নন হিস্টোন প্রোটিন, সেগুলোকে স্ক্যাফোল্ড প্রোটিনও বলা হয়। নিউক্লিওটাইড কি দ্বারা গঠিত? না ফসফরিক অ্যাসিড এবং নিউক্লিওসাইড দ্বারা গঠিত হয়। নিউক্লিওসাইড আবার দেখো নাইট্রোজেন বেস, পেন্টোজ শর্করা অর্থাৎ 5 কার্বনযুক্ত শর্করা দ্বারা গঠিত হয়। নাইট্রোজেন বেস দু ধরনের, এক ধরনের হলো পিউরিন, অপরটা হলো পিরিমিডিন। পিউরিন নাইট্রোজেন বেসে কি কি আছে? অ্যাডিনিন, গুয়ানিন। পিরিমিডিনে থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। এখানে তোমাদের একটু বলে রাখি, ডিএনএতে অ্যাডিনিন থাইমিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। গুয়ানিন সাইটোসিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। আরএনএতে অ্যাডিনিন ইউরাসিলের সাথে 2টো হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, কিন্তু গুয়ানিন একই রকম সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। তাহলে বুঝতেই পারছো যে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন হলো ডিএনএর নাইট্রোজেন বেস, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল হলো আরএনএর নাইট্রোজেন বেস। পেন্টোজ শর্করাও দু ধরনের, একটা ডিঅক্সিরাইবোজ শর্করা যেটা ডিএনএতে থাকবে, আর এটা হচ্ছে রাইবোজ শর্করা যেটাতে আরএনএতে থাকবে। এই ছবিটা দেখতে পাচ্ছ যে হিস্টোন প্রোটিন দেখো 4 ধরনের হয়, 5 ধরনের হয়। H1, H2A, H2B, H3, H4, এগুলো বিশেষভাবে পরস্পর যুক্ত হয়ে তার সঙ্গে ডিএনএ যুক্ত হয়ে এটা বিশেষ ধরনের হিস্টোন অক্টামার গঠন করে। এগুলো পরস্পর পাক খেয়ে এর সাথে কি হয়, ডিএনএ, এই যে ডিএনএ আর এই হিস্টোন অক্টামার, এগুলো পরস্পর পাক খেয়ে ক্রোমাটিন সূত্র, সেখান থেকে কি হয় না ক্রোমোজোম তৈরি হয়। এবার এটাই আমরা একটু ডিটেলসে এখানে আলোচনা করব। তাহলে প্রথমে দেখে নাও এখানে এই ছকটার মতো নিউক্লিয় প্রোটিন। নিউক্লিয় প্রোটিন মূলত নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং ধাতব আয়ন দিয়ে তৈরি, আগেই ছবিটাতে দেখেছো। তাহলে প্রথমে নিউক্লিক অ্যাসিড কাকে বলে জানি, যে নিউক্লিক অ্যাসিড হলো যে বৃহৎ পলিমার যৌগ, প্রধানত নিউক্লিয়াসে এবং সাইটোপ্লাজমে থাকে এবং নিউক্লিওটাইড মনোমার দ্বারা গঠিত হয়, তাকে আমরা নিউক্লিক অ্যাসিড বলি। এই নিউক্লিক অ্যাসিডের গঠনগত কার্যগত হলো একক হলো নিউক্লিওটাইড। এই যে এটা নিউক্লিওটাইডের ছবি দেখতে পাচ্ছ, এখানে কি কি আছে? পেন্টোজ শর্করা আছে, নাইট্রোজেন বেস আছে আর
ফসফেট গ্রুপ আছে নিউক্লিওটাইড। দেখো নাইট্রোজেনযুক্ত বেস, সুগার অর্থাৎ পেন্টোজ সুগার এবং ফসফেট ফসফরিক অ্যাসিড যেটা, সেটা নিয়ে কি তৈরি হয়? নিউক্লিক অ্যাসিড। এটাই নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডটাই নিউক্লিক অ্যাসিডের গঠনগত কার্যগত একক। এই নিউক্লিওটাইডগুলো কি হয়? পরস্পর ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়ে কি তৈরি করে? না নিউক্লিক অ্যাসিড তৈরি করে। এইটাই একটু এখানে আমরা দেখে নিই। এই দেখো যে প্রথমে যেটা বললাম যে নিউক্লিক অ্যাসিড কি দিয়ে তৈরি? না সুগার, ফসফেট এবং নাইট্রোজেনযুক্ত বেস। প্রথমে দেখো সুগারটা দেখো, আমরা দু ধরনের নিউক্লিক অ্যাসিড প্রত্যেকেই জানি, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। আরএনএতে তোমরা কি দেখেছো? না ওখানে রাইবোজ সুগার থাকে, আর ডিএনএতে কি থাকে? ডিঅক্সিরাইবোজ সুগার থাকে। তফাৎটা দেখে নাও, এটা একটা 5 কার্বনযুক্ত সুগার, দেখো 1, এখানে 2, 3, 4, এখানে দেখো 5, সরি এই দেখো 1, এটা 1 নম্বর কার্বন, এখানে 2 নম্বর কার্বন, এখানে 3 নম্বর, এটা 4, আর এটা 5 নম্বর কার্বন। মূলত দেখো তফাৎ হয় এই 2 নম্বর এই কার্বনটাতে। এখানে দেখো যদি এটা রাইবোজ সুগার হয়, এখানে এদিকটা এইচ হবে, এদিকটা ওএইচ থাকবে। তোমরা যদি এইখানে ছবিটা দেখো, আমি একটু বলে দিচ্ছি এইখানটাতে, এটা যদি এরকম একটা মনে করো এটা সুগার, যার এখানটায় অক্সিজেন আছে আর এখানে আছে এটার 5 নম্বর কার্বন, এইটা যুক্ত আছে। এই 2 নম্বর, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ 2 নম্বর কার্বন, এর এইদিকে কি হয়? যদি আরএনএ হয়, একদিকটা ওএইচ হবে, ওএইচ, এই দিকটা ওএইচ, আর এটাই খালি এইচ, এটার মতো। কিন্তু এটা যদি ডিঅক্সিরাইবোজ সুগার হয়, তাহলে এই প্রান্তটাও এইচ যেমন আসে এইচ, এই প্রান্তটাও ওইচ না হয়ে এই প্রান্তটাও এইচ হবে, অর্থাৎ একটা অক্সিজেন থাকবে না, তাই এটাকে ডিঅক্সিরাইবোজ তখন সুগার বলবো। তাহলে শর্করার তফাৎটা বুঝতে পেরেছো প্রত্যেকে? এবার দেখে নিই, এটাকে বন্ধ করে দাও। এবার দেখে নিই নিউক্লিওসাইড। দেখো নিউক্লিওটাইড কি? না নাইট্রোজেনযুক্ত বেস, সুগার, ফসফেট। আর নিউক্লিওসাইড হচ্ছে নাইট্রোজেনযুক্ত বেস তার সাথে সুগার, অর্থাৎ যে কোনো সুগার হতে পারে, ডিঅক্সিরাইবোজ সুগার বা রাইবোজ সুগার। তার সাথে যদি নিউক্লিওসাইডের সাথে যদি ফসফেট যুক্ত হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলবো? নিউক্লিওটাইড বলবো। আর যে প্রোটিন দেখেছো, দেখো ডিএনএর মধ্যে যে 45% প্রোটিন হিস্টোন জাতীয় প্রোটিন বা ক্ষারীয় প্রোটিন, যেমন তার মধ্যে আর্জিনিন, লাইসিন, হিস্টিডিন, এগুলো এই ক্ষারীয় প্রোটিনগুলো এই ধরনের অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি। হিস্টোন প্রোটিন দেখো আগেই বলেছি 5 ধরনের হয়, H1, H2A, H2B, H3, H4। আর আম্লিক প্রোটিন ডিএনএর মধ্যে 5% থাকে, সরি নিউক্লিক অ্যাসিড বলবো, এটা ডিএনএ বারবার বলা হয়ে যাচ্ছে, সেটা মূলত ট্রিপ্টোফান, টাইরোসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি হয়। এবার আমরা যদি একটা ডিএনএ এর গঠন দেখি, এই দেখো এটা দেখো ডিঅক্সিরাইবোজ সুগার, দেখছো দুদিকে এইচ আছে, আর এটা দেখো রাইবোজ সুগার, এদিকটা এইচ কিন্তু এদিকটা ওইচ। দেখো এটার সাথে কি হয়েছে? না এই 5 নাম্বার কার্বনটার সাথে একটা ফসফেট যুক্ত হয়েছে, ফসফরিক অ্যাসিড। সেই ফসফরিক অ্যাসিডের সাথে আবার দেখো আবার একটা সুগার যুক্ত হয়েছে, তার আবার 5 নম্বর কার্বনের সাথে একটা ফসফরিক অ্যাসিড, আবার ফসফরিক অ্যাসিডের সাথে আবার একটা সুগার, এইভাবে পরপর পরপর চলতে যাচ্ছে। তাই ডিএনএ দেখো একদিকে থাকে মুক্ত অবস্থায় 3 নম্বর কার্বনটা মুক্ত, সেই দিকটা 3 প্রাইম এন্ড, আর অপর দিকে একটা দেখো 5 নম্বর কার্বনটা মুক্ত থাকে, এই যে এইটা, তাই এই দিকটাকে 5 প্রাইম এন্ড বলা হয়। আর এই উল্টো দিকে স্ট্যান্ড যদি ডিএনএ হয়, এর প্যারালাল আরেকটা স্ট্যান্ড থাকে, সেটা এর উল্টো দিকে আসে, তার উল্টো হবে, 5 প্রাইম থাকলে এদিকটা 3 প্রাইম, আর এই দিকটা 3 প্রাইম থাকলে এদিকটা 5 প্রাইম হবে। আর এই রাইবোজ সুগারের 1 নম্বর প্রান্তে কে থাকে? সবসময় মনে রাখবে নাইট্রোজেন বেস যুক্ত থাকে। দেখো এটারও 1 নম্বর কার্বনে নাইট্রোজেন বেস, এটারও 1 নম্বর কার্বনে নাইট্রোজেন বেস,
এগুলো হচ্ছে পিরিমিডিন বেস আর এটা হচ্ছে পিউরিন বেস। দেখো একটা এই বেসগুলো তো খেয়াল করো, একটাই মাত্র রিং আছে এই দুটো বেসে, এটা থাইমিন আর এটা হচ্ছে সাইটোসিন। কিন্তু এই দুটো বেস খেয়াল করো, এই দুটো নাইট্রোজেন বেসে দেখো দুটো করে রিং আছে, দেখতে পেয়েছো সবাই? এইটা হচ্ছে এক্সট্রা পিউরিন রিং। এই জন্য এই অ্যাডিনিন গুয়ানিন এগুলোকে পিউরিন বেস বলা হয়, আর এগুলোতে যেহেতু পিউরিন রিং থাকে না তাই এগুলোকে পিরিমিডিন বেস বলা হয়। ইউরাসিল যেটা আরএনএতে থাকে সেটাও কিন্তু পিরিমিডিন, তাতে এই ধরনের রিং থাকে না। তাহলে তোমরা এখান থেকে কি জানলে না, রাইবোজ সুগার আর ডিঅক্সি রাইবোজ সুগারের তফাৎ বুঝতে পেরেছো, এই 2 নম্বর কার্বনটার জন্য তফাৎ হয়। আর এটা কি জানলে না, রাইবোজ সুগারের 1 নম্বর প্রান্তে থাকে নাইট্রোজেন বেস যুক্ত থাকে, আর 5 নম্বর কার্বনের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে। দিয়ে এটা কি বন্ধন তৈরি হয়? ফসফোডাইএস্টার বন্ধন তৈরি হয়। দিয়ে এইভাবে একদিকটায় 3' প্রান্ত মুক্ত থাকে, সেটাকে 3' এন্ড, আর একদিকে 5 নম্বর কার্বনটা মুক্ত থাকে, সেটা 5' এন্ড বলা হয়। আর এর বিপরীত শৃঙ্খল, ডিএনএ যেহেতু দ্বিতন্ত্রী, এর বিপরীত শৃঙ্খলটা এর বিপরীত দিকে, যে অক্সিজেনগুলো দেখতে পাচ্ছ উপর দিকে হবে, এই শৃঙ্খলটা কিন্তু উল্টো দিকে আসবে, অর্থাৎ অক্সিজেনের মুখগুলো নিচের দিকে আসবে। দুটো স্ট্র্যান্ডের মধ্যে ডিএনএগুলো পরস্পর যুক্ত থাকবে। যখন ডিএনএ বলবো এইভাবে পরস্পরের সাথে বন্ধনী দ্বারা, দেখো এটা একটা স্ট্র্যান্ড 3', 5', আর এটা দেখো উল্টো দিকে 5', 3' এন্ড। দেখো দুটো স্ট্র্যান্ডের মধ্যে 1 নম্বর কার্বনের মধ্যে দুটো স্ট্র্যান্ডে যে 1 নম্বর কার্বন, এখানে দেখো 1 নম্বর দেখছি উল্টো দিকে আসছে, 1 নম্বর কার্বনের মধ্যে এই নাইট্রোজেন বেসগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। এখানে দেখছো অ্যাডিনিন থাইমিনের মধ্যে দেখো আগেই বলেছি দুটো হাইড্রোজেন বন্ড, আর গুয়ানিন সাইটোসিনের মধ্যে দেখো 3টে হাইড্রোজেন বন্ধন দ্বারা পরস্পরেরা যুক্ত থাকে। তাহলে আশা করব তোমরা সকলে ক্রোমোজোমের এই রাসায়নিক গঠনটা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আমরা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএর ভৌত গঠন সম্পর্কে আলোচনা করব। দেখো, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কেভেন্ডিশ পরীক্ষাগারে গবেষণা করে ওয়াটসন এবং ক্রিক জৈব বস্তুতে উপস্থিত ডিএনএর আণুবীক্ষণিক গঠন সম্পর্কে একটি গবেষণাপত্র প্রকাশ করেন। তারা ডিএনএ অণুর এক্স রে ডিফ্রাকশনের চিত্র পর্যালোচনা করে ওয়াটসন ক্রিক প্রায় 1953 খ্রিস্টাব্দে ডিএনএ অণুর ভৌত গঠন এবং মডেল উপস্থাপন করেন। তোমরা মনে রাখো, এর জন্যে এনারা কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। ওয়াটসন ক্রিক যে ডিএনএ মডেল দিয়েছেন সেই ডিএনএটাকে কি বলা হয়? বিডিএনএ। বিডিএনএ কেন বলা হয় না, এটা দক্ষিণামুখী। দেখো এই যে ডিএনএটা পাক খেয়েছে দুটো স্ট্র্যান্ড, এটা কিন্তু দক্ষিণাবর্ত টান হয়, অর্থাৎ এটা কিরকম হয়, কি বললাম যে দক্ষিণমুখী আবর্তনের সাহায্যে একে অপরের সাথে যুক্ত থাকে, তাই এটাকে কি বলা হয়? বিডিএনএ। তোমরা মনে রাখো যে সব ডিএনএ কিন্তু সব ডিএনএ যে বিডিএনএ তা নয়, এটা ছাড়াও সিডিএনএ, এডিএনএ, ডিডিএনএ, ইডিএনএ, জেড ডিএনএ, বিভিন্ন রকম ডিএনএ আছে। এর মধ্যে একমাত্র যেটা জেড ডিএনএ সেটা বামাবর্তে পরস্পরের থেকে পাক খেয়ে থাকে, বাকি সবগুলোই কিন্তু দক্ষিণাবর্তে পাক খেয়ে থাকে। তোমরা খালি বিডিএনএ এর গঠনটাই পড়বে। এই মডেল অনুযায়ী দেখো যে ডিএনএ অণু দুটো পলিনিউক্লিওটাইড তন্তু দ্বারা গঠিত হয়। প্রতিটা শৃঙ্খল দেখো একে অপরের সাথে দক্ষিণাবর্ত পাকের সাহায্যে একটা আবর্তন যুক্ত হয়ে একটা ডিএনএ দ্বিতন্ত্রী গঠন তৈরি করে। এই দুটো তন্তু যেটা গঠন হয়, এই দুটো তন্তু কিন্তু এই যে এই একটা তন্তু, এই একটা তন্তু, এরা কিন্তু পরস্পর বিপরীত সমান্তরালভাবে অবস্থান করে। অর্থাৎ একটা দিক যদি 3' এন্ড হয়, অপর একটা দেখো প্রান্ত, একটা প্রান্ত 5', আর একটা দিকে তার বিপরীতটা, ধরো এই ডিএনএটার এই প্রান্তটা 3', তাহলে এই প্রান্তটা হবে 5'। তার যে বিপরীত স্ট্যান্ডটা হবে এটা দেখো, এটা যদি 3 হয় এটা হবে 5', এই যে 5', আর এই স্ট্যান্ডটা হবে 3', অর্থাৎ দেখো
একটা স্ট্যান্ড, এই যে এটা সোজা সোজা আছে, এটা পাকখানায়, তাই সহজে বুঝতে পারবে, একটা স্ট্যান্ড অপর একটা স্ট্যান্ডের বিপরীত দিকে আছে, তাই এটাকে কি বলা হয় না বিপরীত সমান্তরাল বলা হয়। ডিএনএ শৃঙ্খলের মূল কাঠামোটা আগেই তোমরা জেনেছো যে নিউক্লিওটাইড দিয়ে তৈরি, অর্থাৎ এটা কি না শর্করা, ফসফেট এবং নাইট্রোজেন বেস দ্বারা তৈরি। ডিএনএ যেহেতু এখানে পিউরিন বেস হিসাবে অ্যাডিনিন এবং গুয়ানিন থাকবে, অ্যাডিনিন, গুয়ানিন এবং পিরিমিডিন বেস হিসাবে থাইমিন এবং সাইটোসিন থাকবে। এখানে দেখেছো যে অ্যাডিনিন গুয়ানিনের সাথে দুটো হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে, গুয়ানিন সাইটোসিনের সাথে তিনটে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে। এখানে আরেকটা জিনিস জেনে নাও, এই যে ডিএনএ তন্তু দুটো দেখছো, যে এর মধ্যকার দূরত্ব, অর্থাৎ দুটো স্ট্যান্ডের মধ্যে এই মধ্যকার এই যে দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটা হচ্ছে 20 আর্মস্ট্রং। এর উপর একটা চিহ্ন হবে ডিগ্রি চিহ্নর মতো, এটা কিন্তু আমি এখানে দিতে পারিনি, তাই দেয়া হয়নি। তাহলে দেখলে দুটো স্ট্যান্ডের মধ্যে মধ্যকার দূরত্ব হচ্ছে 20 আর্মস্ট্রং। একটা সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য, এই যে এইটা দেখো একটা সম্পূর্ণ পাক, এই সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য হচ্ছে 34 আর্মস্ট্রং বা 3.4 ন্যানোমিটার। একটি পাকের মধ্যে 10টি পরিপূরক বেস জোড়া থাকে, দেখো এখানে 1 2 3 4 5 এরকম, দেখো একটা সম্পূর্ণ পাকের মধ্যে দেখবে 10টি পরিপূরক বেস জোড়া থাকে। তাহলে দুটো, এটা বেস হবে, দুটো দেশ হয়ে গেছে, দুটো বেসের মধ্যে দূরত্ব হবে, তাহলে একটা পাকের দৈর্ঘ্য যদি 34 আর্মস্ট্রং হয়, এর মধ্যে যদি 10টা বেস থাকে, তাহলে দুটো বেসের মধ্যে দূরত্ব হবে 3.4 আর্মস্ট্রং। বুঝতে পেরেছো? তাহলে এখানে আরেকটা জিনিস মনে রাখো, এখানে একটা 4 গ্রাফের সূত্র আছে, অর্থাৎ একটা স্ট্যান্ডে যতগুলো পিউরিন বেস থাকবে, যে এজি পিউরিন বেস, তার বিপরীত স্ট্যান্ডে ঠিক ততগুলোই পিরিমিডিন বেস থাকবে। এটাকে 4 গ্রাফের সূত্র বা 4 গ্রাফ রুল বলা হয়। এটা একটা মনে রাখো, ডিঅক্সিরাইবোজ শর্করা এবং ফসফেট উপাদানগুলি এখানের মধ্যে একটা নির্দিষ্ট অনুপাতে দেখতে পাওয়া যায়। এটা হলো একটা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএর গঠন। এখানে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার সাথে ছবিটা পরীক্ষায় যদি গঠন পড়ে, ছবিটার সাথে কিন্তু তোমাদেরকে এই বৈশিষ্ট্যগুলোও লিখতে পারবে, এটা বড় কোশ্চেন হিসাবে আসে, তাই এইটা কিন্তু খুব ভালোভাবে মন দিয়ে পড়বে। এবার আমরা ডিএনএর কাজগুলো সম্পর্কে জেনে নেব। প্রধান কাজ বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চারণে সাহায্য করে, অর্থাৎ জীবের জৈবিক বার্তা জিনের মাধ্যমে রাসায়নিক হিসাবে উপাদান হিসাবে ডিএনএ চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় একটা জনু থেকে অপর জনুতে সঞ্চারণ করে। প্রোটিন সংশ্লেষ, ডিএনএ কি করে, এই যে জেনেটিক ইনফরমেশন যেটা কোষের মধ্যে থাকে, সেটা প্রোটিন সংশ্লেষের মাধ্যমেই জীব প্রকাশ করে, তাই কখন কিভাবে প্রোটিন সংশ্লেষ হবে সেটাও কিন্তু ডিএনএ নিয়ন্ত্রণ করে। জীবের পরিস্ফুরণ, ডিএনএ তথা জিন জীবের পরিস্ফুরণ নিয়ন্ত্রণ করে, সুতরাং ডিএনএ তথা জিনের নিয়ন্ত্রণাধীনেই ভ্রূণের গঠন, তার বিকাশ ইত্যাদি নিয়ন্ত্রিত হয়। জিনগত বৈচিত্র্য নিয়ন্ত্রণ, কোনো জীবের মধ্যে বা প্রজাতির মধ্যে যে জিনগত ভেদ বা বৈচিত্র্য থাকে, সেগুলো কিন্তু কি হয় না ডিএনএর মাধ্যমেই সেটা নিরূপণ করা যায় বা ডিএনএর মাধ্যমেই সেটা বজায় থাকে। এখানেও দেখে একই বৈশিষ্ট্যগুলো লেখা আছে, দেখো জেনেটিক ইনফরমেশন বা বৈশিষ্ট্য যেগুলো থাকে সেগুলো কিভাবে তৈরি হয়, কিভাবে অপারেটেড হয়, বা কখন সেল রিপেয়ার হয়, কখন সেলের ক্ষতিগ্রস্ত সেলের মেরামত হয়, সেগুলো ডিএনএ নির্ণয় করে। স্পেসিফিক্যালি হাউ অ্যান্ড হোয়েন টু মেক প্রোটিন, অর্থাৎ কখন প্রোটিন তৈরি করতে হবে সেটা নিয়ন্ত্রণ করে। পাসেস ফ্রম ওয়ান সেল জেনারেশন টু নেক্সট হেরিটেবল, অর্থাৎ বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চারণে সাহায্য করে। ফ্রম ওয়ান সেল টু নেক্সট সেল, এটা একই রকমই ব্যাপার, প্যারেন্ট টু চাইল্ড একই রকম, অর্থাৎ বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চারণে ডিএনএ সাহায্য করে, অর্থাৎ এগুলোই লেখা আছে, এই বৈশিষ্ট্যগুলোই একটু ডিটেলসে বলতে হবে। এবার আসি আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ। এটা ডিএনএর মতনই, বাকি যেরকম আছে নিউক্লিওটাইড দিয়ে তৈরি একই রকমই সব হবে, কিন্তু তফাৎ ডিএনএ যেমন দ্বিতন্ত্রী, এটা একতন্ত্রী। দেখতে পাচ্ছ একটা মাত্র তন্তু দ্বারা গঠিত হয়। এখানে ডিঅক্সিরাইবোজ শর্করার পরিবর্তে রাইবোজ শর্করা থাকবে, নাইট্রোজেন বেস থাকবে, ফসফরিক অ্যাসিড থাকবে। অর্থাৎ এই নিউক্লিওটাইডে কি থাকবে না ডিঅক্সিরাইবোজ শর্করার পরিবর্তে রাইবোজ শর্করা থাকবে। পিউরিন হিসাবে
অ্যাডিনিন গুয়ানিন থাকবে, আর পিরিমিডিন হিসাবে ইউরাসিল সাইটোসিন থাকবে। কি থাকবে না সেখানে? থাইমিন থাকবে না। একই রকম অ্যাডিনিন ইউরাসিলের সাথে 2টো হাইড্রোজেন বন্ড, গুয়ানিন সাইটোসিনের সাথে 3টে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে। তো আরএনএর গঠন ডিএনএর গঠন একই রকম, খালি এটা মনে রাখো সিঙ্গেল স্ট্র্যান্ড, বাকি গঠনটা অর্থাৎ এই ছবিটা যদি দেখো, এইটা যদি মনে করো রাইবোজ শর্করা, অর্থাৎ এটা এইচ এর পরিবর্তে ও এইচ আছে, এই যে দুদিকে এইচ দেখতে পাচ্ছ, মানে এটা ডিঅক্সিরাইবোজ শর্করা। এটা যদি এই শর্করাটা হয়, অর্থাৎ এই দিকটা এইচ এই দিকটা ওএইচ হয়, তাহলে এই যে গঠনটা দেখতে পাচ্ছ, একদিকটা 3 প্রাইম একদিকটা 5 প্রাইমেট, এটা হচ্ছে একটা আরএনএর গঠন, তুমি তখন মনে করতে পারবে। তাহলে রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএর গঠন সবাই আশা করি বুঝতে পারবে। ডিএনএর গঠনটা বুঝতে পারলে আরএনএর গঠনটা বুঝতে পারবে। কাজ দেখো, কাজ মূলত এখানে দেখো 3টে ধরনের আরএনএ আছে, তার একটু কাজ বলে দিই। এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, সেটা কি করে? প্রোটিন তৈরিতে সাহায্য করে। আরএনএ বা রাইবোজোমাল আরএনএ, রাইবোজোম তৈরিতে সাহায্য করে। টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, যেটা কি তৈরি করে না অ্যামাইনো অ্যাসিড বহন করে রাইবোজোমের সাহায্যে প্রোটিন তৈরিতে সহায়তা করে। এই 3টের গঠন দেখছো, এটা এমআরএনএর গঠন, এটা আরআরএনএর গঠন, এটা রাইবোজোম পুরোটা, আর এটা রাইবোজোমাল আরএনএ, আর এটা হচ্ছে টিআরএনএ স্ট্রাকচার। টিআরএনএ অনেকটা ক্লোভার লুপের স্ট্রাকচার, তার একদিকে দেখো অ্যামাইনো অ্যাসিড বহন করছে। তাহলে কাজগুলো মোটামুটি ভালো করে রাখবে। এবার আমরা জেনে নেব কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু এবং অন্যান্য গঠনগত অংশ। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও তোমরা একটু মন দিয়ে শোনো। আমি এগুলো একটু সংক্ষেপে বলে দিচ্ছি। যে কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুগুলো কি কি? নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, মাইক্রোটিবিউল, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া। দেখো এই যে এটা দেখতে পাচ্ছ কোষের মধ্যে, এটা হচ্ছে নিউক্লিয়াস। দেখো নিউক্লিয়াস মূলত কোষ ক্রোমোজোম ধারণ করে, অর্থাৎ নিউক্লিয়াস কি করে না বংশগত বস্তু ধারণ করে। তোমরা প্রত্যেকেই জানো যে কোষের মধ্যে যাবতীয় কাজ, বংশগত বৈশিষ্ট্য বহনকারী অঙ্গাণু হলো নিউক্লিয়াস। ক্রোমোজোমের দ্বিতীয়করণ, অর্থাৎ ক্রোমোজোমের ডবল হয়ে যায়, তার মাধ্যমে অপত্য কোষ সৃষ্টি হয়। মাতৃকোষ বিভাজিত হয়ে 2টি অপত্য নিউক্লিয়াস গঠন করে। অর্থাৎ মাতৃ নিউক্লিয়াসের জিনগত বস্তু অপত্য নিউক্লিয়াসে সমভাবে বণ্টিত হয়। বণ্টিত হলেই আমরা দেখতে পাই নতুন কোষ তৈরি করে, অর্থাৎ নতুন কোষ উৎপন্ন হয়। এছাড়াও নিউক্লিয়াস কি কাজ করে না এন্ডোপ্লাজমিক জালিকা গঠন করে, প্রোটিন উৎপাদনে সাহায্য করে, সাইটোপ্লাজমের বিভাজন নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কোষের যাবতীয় কার্যাবলী কিন্তু নিউক্লিয়াসের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তাই কোষ বিভাজনে অংশগ্রহণকারী অঙ্গাণু হিসাবে নিউক্লিয়াস খুব গুরুত্বপূর্ণ। সেন্ট্রোজোম, মাইক্রোটিবিউল, এই যে দেখতে পাচ্ছ এখানে সেন্ট্রোজোম আছে, এই যে এখানে সেন্ট্রোজোম আছে, আর এখানে মাইক্রোটিবিউলের ছবি। তোমরা সেন্ট্রোজোম জানো প্রত্যেকেই, যে সেন্ট্রোজোম মূলত কি করে না বেমতন্তু গঠনে সহায়তা করে। প্রাণীদের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকে, সেন্ট্রোজোম থেকে বেমতন্তু তৈরি হয়, এই জন্য এটাকে কি বলা হয়? অ্যাস্ট্রাল মাইটোসিস বলা হয়। উদ্ভিদ দেহে সেন্ট্রোজোম থাকে না, তাদের ক্ষেত্রে বেমতন্তু মাইক্রোটিবিউল থেকে তৈরি হয়, তাই তাদেরটাকে কি বলা হয়? অ্যানস্ট্রাল মাইটোসিস বা অ্যানস্ট্রাল কোষ বিভাজন বলা হয়। রাইবোজোম কোষের বিভাজনকালে বিভিন্ন ধরনের যে প্রোটিন, যেমন দেখো এই যে মাইক্রোটিবিউল তৈরি করতে টিবিউলিন প্রোটিন লাগছে, বা ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, প্রোটিন কাইনেজ, বিভিন্ন রকম প্রোটিন উৎসেচক, অনেক কিছু দরকার লাগে, সেগুলো মূলত রাইবোজোম থেকে তৈরি হয়। কারণ তোমরা জানো রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। আর এটা তোমাদের বলার দরকার নেই যে কোষ বিভাজনের জন্য প্রচুর পরিমাণে শক্তির দরকার হয়। মাইটোকন্ড্রিয়া শক্তির ঘর হিসাবেই কাজ করে, অর্থাৎ এটিপি উৎপন্ন হয়, এটিপি অণু আবদ্ধ করে, এটিপির মধ্যে শক্তি আবদ্ধ করে, এটিপি তৈরি করে। মাইটোকন্ড্রিয়া এই এটিপির মাধ্যমে কোষ চক্র নিয়ন্ত্রণ, কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। তাই মাইটোকন্ড্রিয়াও কোষ বিভাজনে অংশগ্রহণকারী অঙ্গাণুর মধ্যে অন্যতম। তাহলে এগুলো গেল কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষ অঙ্গাণুগুলোর কাজ। এবার আসি কোষ বিভাজনের তাৎপর্য। দেখো 3টি প্রধান তাৎপর্য: বৃদ্ধি, প্রজনন, ক্ষয়পূরণ। প্রথমে আসি বৃদ্ধি। দেখো বৃদ্ধি খুব গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো জীবই তার জীবন শুরু করে একটি মাত্র কোষ থেকে। সেই একটি মাত্র কোষ বারবার বিভাজিত হয় এবং তার বৃদ্ধির পরেই কিন্তু আমাদের মতো বহুকোষী জীবের উৎপন্ন হয়। তাই বৃদ্ধির ক্ষেত্রে কোষ বিভাজন খুবই একটু গুরুত্বপূর্ণ। প্রজনন। দেখো প্রজননও কোষ বিভাজন প্রক্রিয়ার উপর অত্যন্তভাবে নির্ভরশীল
কারণ কি এককোষী জীব দেখবে বেশিরভাগই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বংশ বিস্তার করে। অঙ্গজ যাদের বিভাজন হয় তাদেরকেও কিন্তু অপত্য কোষ তৈরি করার জন্য কোষ বিভাজন অতি গুরুত্বপূর্ণ। আমাদের যারা আছি অর্থাৎ আমরা যারা উন্নত জীব তাদের মধ্যেও কিন্তু কোষ বিভাজন খুব গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু তাদের ক্ষেত্রেও প্রজনন সম্ভব নয়। ক্ষয়পূরণ, জীবদেহের কোষজনিত ক্ষয়ক্ষতি পূরণ অর্থাৎ নতুন নতুন অপত্য কোষ সৃষ্টিতে কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ। এই কোষ বিভাজনের দ্বারাই কিন্তু জীবের ক্ষতিগ্রস্ত অঙ্গাণু এগুলোর মেরামত করা যায়। তাই তোমরা কোষ বিভাজনের তাৎপর্যে এই 3টে পয়েন্ট খুব ভালোভাবে পড়ে রাখবে। একটু নিজেরা একটু একবার দেখলেই বলতে পারবে। ভিডিওটা একটু বড় হয়ে গেল, প্রত্যেকে ভিডিওটা ভালোভাবে দেখবে এবং তারপর নিজের বইটা পড়বে, তাহলে কিন্তু চট করে বুঝতে পারবে। আর কোথাও অসুবিধা হলে অবশ্যই জানাবে। এই বলে আজকের ভিডিওটা শেষ করছি।